এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। নতুন সরকারকে সহযোগিতা করবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ, পেজেশকিয়ানকে জানিয়েছেন দেশের নিরাপত্তা প্রধান। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা হাসান নাসরুল্লাহর। গাজার বেশিরভাগ টানেল এখনও অক্ষত রয়েছে। বাংলাদেশে কোটা নিয়ে হাইকোর্টের রায়ে স্থিতাবস্থা দিল আপিল বিভাগ। শিক্ষার্থীদের আন্দোলন চলছে, যোগাযোগ ব্যাহত। এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলার পর্যবেক্ষণে জয় দেখছে তৃণমূল। বিজেপি বলছে আগে রায় হোক। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী আকবর আহমাদিয়ান বলেছেন, নতুন প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবে সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ। ইরানের নবম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয় পেজেশকিয়ানকে অভিনন্দনও জানিয়েছেন আহমাদিয়ান। গতকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান। তিনি বলেন, ইরানের জনগণের স্বার্থ নিশ্চিত করার জন্য প্রশাসনকে সব ধরনের সহযোগিতা করা হবে। ইরানি জনগণের স্বার্থ রক্ষা ও তাদের সমস্যা সমাধান এবং দেশের লক্ষ্য অর্জন করার ক্ষেত্রে পেজেশকিয়ানের নির্বাচন দেশের জন্য সম্পদ। গত 5 জুলাই ইরানের রান অফ নির্বাচনে 69 বছর বয়সী পেজেশকিয়ান সুস্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় শহীদ হওয়ার পর ইরানে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ বলেছেন, তার সংগঠন ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থন দেয়া থেকে কখনো পিছু হটবে না, বরং বর্বর আগ্রাসন ও গণহত্যার বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রাখবে। তিনি সুস্পষ্ট করে বলেন, যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হবে ততক্ষণ ইসরায়েল বিরোধী এ লড়াই চলবে। গতকাল লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়া এলাকার সাইয়েদ আশ-শোহাদা কমপ্লেক্সে দেয়া এক বক্তৃতায় হাসান নাসরুল্লাহ ইসরায়েল বিরোধী লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। শোকাবহ মহরম মাস উপলক্ষে সাইয়েদ আশ-শোহাদা কমপ্লেক্সে ওই শোকানুষ্ঠানের আয়োজন করা হয়। হাসান নাসরুল্লাহ বলেন, গত 8 অক্টোবর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে যে লড়াই শুরু করেছে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই বন্ধ হবে না। হিজবুল্লাহ কখনো ফিলিস্তিনপন্থী অবস্থান থেকে সরেও আসবে না। এক্ষেত্রে লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চাপিয়ে দেওয়ার যে হুমকি দেয়া হচ্ছে তাকেও বিবেচনায় নেবে না হিজবুল্লাহ। 9 মাসের যুদ্ধের পর এখনো গাজায় হামাসের ভূগর্ভস্থ বেশিরভাগ টানেল খুব ভালো অবস্থায় রয়েছে বলে মনে করছে ইসরায়েলি বাহিনী। এছাড়া হামাস এখনো ইসরায়েলের সীমান্তবর্তী এলাকাগুলোতে, এমনকি সীমান্ত অতিক্রম করে ইসরায়েলের অভ্যন্তরে হামলা চালানোর সক্ষমতা রাখে। ইহুদিবাদী ইসরায়েলি বাহিনীর এক লিখিত রিপোর্টের বরাত দিয়ে ইসরায়েলের চ্যানেল 12 এ খবর জানিয়েছে। ওই রিপোর্টে বলা হয়, মধ্য গাজা, দক্ষিণের রাফা অঞ্চলের প্রায় সর্বত্র এবং উত্তর গাজার শেজাইয়া এলাকায় হামাসের টানেলগুলো অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে।
দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় এর আগে ইসরায়েলি হামলায় ধ্বংসপ্রাপ্ত বহু টানেল এরই মধ্যে মেরামত করা হয়েছে বলে জানিয়েছে দখলদার বাহিনী। খান ইউনিসে কংক্রিট উৎপাদনের জন্য হামাসের প্রয়োজনীয় কারখানা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি বাহিনী রাফায় হামাসকে প্রতিহত করে এলেও হামাস এখনও রাফাতেই ইসরায়েলি সীমান্ত পর্যন্ত পৌঁছে যাওয়ার মতো টানেল সংরক্ষণ করে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া বিজয়ী হতে পারবে না। গতকাল ওয়াশিংটনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক বাহিনীর শীর্ষ সম্মেলনে একথা বলেছেন জো বাইডেন। তবে অনেকেই বলছেন ডোনাল্ড ট্রাম্পের সাথে নির্বাচনী বিতর্কে বাইডেন যে ব্যর্থতার পরিচয় দিয়েছেন, ন্যাটো সম্মেলনে এ ধরনের কড়া বক্তব্য দিয়ে তিনি কিছুটা পুষিয়ে নেয়ার চেষ্টা করছেন। তিনি ন্যাটো সদস্য দেশগুলোকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে এখনও ইউক্রেন রাশিয়াকে পরাজিত করতে পারে। ন্যাটো শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তৃতায় বাইডেন জোটটিকে বৈশ্বিক নিরাপত্তার রক্ষক হিসেবে উল্লেখ করেছেন এবং নতুন করে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ সহ ইউক্রেনকে সামরিক সমর্থন দেওয়ার ইচ্ছা পুনর্ব্যক্ত করেছেন। বাইডেন বলেন, আমরা জানি পুতিন ইউক্রেনে থামবেন না, কিন্তু কোনো ভুল করবেন না। ইউক্রেনই পুতিনকে আটকাতে পারে এবং তা করবেও। যখন এই বুদ্ধিহীন যুদ্ধ শুরু হয়েছিল তখন ইউক্রেন একটি স্বাধীন দেশ ছিল। আজ এটি এখনও একটি মুক্ত দেশ এবং ইউক্রেন মুক্ত ও স্বাধীন দেশ থেকেই যুদ্ধ শেষ করবে। আপনারা বিশেষ সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টে 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের ওপর স্থিতাবস্থা জারি করেছে দেশটির আপিল বিভাগ। একই সঙ্গে আগামী 4 সপ্তাহ পর বিষয়টির পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে। এর আগে গতকাল আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলাম শুনানির জন্য আজকের দিন ধার্য করেন। আপিল বিভাগের রায়ের পর আন্দোলন করার আর কোনো যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, মামলাটি 7 আগস্ট শুনানির পরে আদালত সিদ্ধান্ত নেবে। আপাতত আপিল বিভাগ স্থিতাবস্থা বজায় রাখতে বলেছেন, অর্থাৎ যেমন আছে তেমন থাকবে। কোটা বাতিল সংক্রান্ত 2018 সালের পরিপত্রের ভিত্তিতে যেসব সার্কুলার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কোটা থাকছে না। এদিকে কোটা নিয়ে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় আজ বুধবার রাজধানীর কারওয়ান বাজার রেললাইন অবরোধ করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ভারতের সুপ্রিম কোর্টের সিবিআই পর্যবেক্ষণে সত্যের জয় হয়েছে বলে মন্তব্য করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। তারা বলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোর অপব্যবহার করে যারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাজ্য সরকারের অধিকার খর্ব করতে চায়, সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত তাদের একটা শিক্ষা দিল। তবে বিজেপির বক্তব্য, এটা কেবল পর্যবেক্ষণ, রায় নয়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে সিবিআই তদন্তের ঢালাও ছাড়পত্র বা জেনারেল কনসেন্ট প্রত্যাহার করার পরেও সিবিআই রাজ্যের অনুমতি ছাড়া একের পর এক মামলায় এফআইআর করতে শুরু করায় সুপ্রিম কোর্টে কেন্দ্রের বিরুদ্ধে মামলা করেছিল রাজ্য সরকার। আজ পশ্চিমবঙ্গ সরকারের অভিযোগকে মেনে নিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের বেঞ্চের পর্যবেক্ষণ, কেন্দ্র যে সিবিআই এর অপব্যবহার করছে তা নিয়ে পশ্চিমবঙ্গের অভিযোগের গ্রহণযোগ্যতা রয়েছে। সিবিআই এফআইআর দায়ের করতে গেলে রাজ্যের অনুমতি নেওয়া প্রয়োজন। এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী 13 আগস্ট। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার মধ্যে ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক গভীর করার উদ্যোগ নিয়েছে ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার। এরই মাঝে ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে গবেষণামূলক সহযোগিতা জোরদার করেছে। আমেরিকা এবং ইউরোপে যখন ইসরায়েলের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জোরদার হচ্ছে, তখন ভারতের পক্ষ থেকে সম্পর্ক গভীর করার উদ্যোগ নেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিষ্ঠানগুলোর সাথে প্রতিরক্ষা, রোবোটিক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্রান্ত সহযোগিতা জোরদার হয়েছে। গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে তাতে ভারত সহযোগিতা করছে বলেও সন্দেহ করা হচ্ছে। মিডল ইস্ট আই বলছে, যখন থেকে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস বা আইসিজে পরিষ্কার করেছে যে ইসরায়েল গাজায় গণহত্যা চালাতে পারে, তখন থেকে ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো ইসরায়েলি বিশ্ববিদ্যালয় এবং অস্ত্র কোম্পানিগুলোর সাথে 12টিরও বেশি বৈঠক, ওয়ার্কশপ এবং চুক্তি সম্পন্ন করেছে। ইহুদিবাদী ইসরায়েলের 2টি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা পিএমইউ আজ সকালে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হাইফা বন্দরের একটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। আজ সকালেই এই হামলা চালানো হয় বলে পিএমইউ উল্লেখ করেছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েলের হাজেরা এলাকার আরত রাবিন বিদ্যুৎ কেন্দ্র ইরাকি যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বর সেনারা নারী ও শিশুদের উপর যে আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাব হিসেবে এই হামলা চালানো হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলেও ঘোষণা করেছে পিএমইউ। গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন শুরু করার পর থেকে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক অবস্থানেও হামলা চালিয়ে আসছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে যে ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে তা রাশিয়া নিক্ষেপ করেনি, বরং ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র ওই হাসপাতালে পড়েছে বলে দাবি করেছে মস্কো। রুশ প্রেসিডেন্টের আবাসিক প্রাসাদ ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবার এ দাবি করেছেন, যদিও তিনি তার দাবির পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেননি। তিনি সাংবাদিকদের বলেন, আমি জোর দিয়ে বলছি, আমরা কখনো বেসামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানি না। ইউক্রেন সরকার সোমবার দাবি করে রাশিয়া কিয়েভের প্রধান শিশু হাসপাতালে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো হয়েছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের সাফল্যের পর ইহুদিবাদীরা ভেবেছিল সংস্কারপন্থী প্রার্থী হিসেবে পেজেশকিয়ান পশ্চিমাদের অনুকূলে কথা বলবেন, কিন্তু সম্প্রতি প্রতিরোধের প্রতি পেজেশকিয়ানের জোরালো সমর্থন তাদের আশায় গুড়ে বালি হয়েছে। বিস্তারিত শুনুন সহকর্মী নাসির মাহমুদের পরিবেশনায়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের চতুর্দশ মেয়াদের প্রেসিডেন্ট নির্বাচন পূর্ববর্তী নির্বাচনের মতোই সফলভাবে সমাপ্ত হয়েছে। ইরানের চতুর্দশ প্রেসিডেন্ট নির্বাচনে মাসুদ পেজেশকিয়ানের বিজয়ের পর ইহুদিবাদী গণমাধ্যমগুলো ফলাও করে ওই খবর কভার করেছে। পেজেশকিয়ানের বিজয়কে এভাবে প্রতিফলিত করার পেছনে কিছু কারণও রয়েছে। তারা ভেবেছিল ড পেজেশকিয়ানের প্রেসিডেন্ট হবার ফলে
পশ্চিমা বিশ্বের সাথে ইরানের সম্পর্কের উন্নতির সম্ভাবনা তৈরি হয়েছে, পরমাণু চুক্তির পুনরুজ্জীবন ঘটারও সম্ভাবনা সৃষ্টি হয়েছে। কেননা পেজেশকিয়ান একজন মধ্যপন্থী এবং সংস্কারবাদী প্রার্থী। ইহুদিবাদী দৈনিক হারেটস লিখেছে, পেজেশকিয়ান হলেন 2005 সালের পর ক্ষমতায় আসা প্রথম সংস্কারবাদী। আশা করা যায় তিনি পশ্চিমের ব্যাপারে একটি বাস্তববাদী পররাষ্ট্রনীতি অনুসরণ করবেন এবং পরমাণু চুক্তি পুনরুজ্জীবনে সচেষ্ট হবেন। ফার্স্ট টুডে আরো জানায়, এটা স্পষ্ট যে ইহুদিবাদীরা এবং তাদের সহযোগী মিডিয়াগুলো সবসময় ইরানের উপর সর্বোচ্চ চাপ প্রয়োগ করা এবং কোণঠাসা করার নীতি অনুসরণ করে এসেছে। তারা আশা করেছিল ইরানের অর্থনৈতিক সমস্যার কারণে জনগণ হয়তো নির্বাচনকে তেমনভাবে স্বাগত জানাবে না। সুতরাং ইরানের উপর চাপ বৃদ্ধি করা, বৈদেশিক সম্পর্ক ধ্বংস করা এবং ইরান সরকারকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নীতি পরিবর্তনে বাধ্য করা সহজ হবে। এই লক্ষ্যগুলো অর্জনের জন্য ইহুদিবাদী এবং তাদের সহযোগীরা এমনকি একজন প্রার্থীর পক্ষ নেওয়ার নামে সোশ্যাল মিডিয়ায় বিষয়বস্তু তৈরি করে অন্য প্রার্থীদের উস্কে দেওয়ার চেষ্টা করেছিল। তারা বিভেদ ও মতভেদ সৃষ্টির চেষ্টা চালিয়ে প্রার্থীদের সমর্থকদের রাস্তায় নামানোর চেষ্টা করেছে, এমনকি শত্রুরা সংঘাত সৃষ্টি করারও ষড়যন্ত্র করেছে। একদিকে নির্বাচন বয়কট করার সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে, অপরদিকে ইরানের নির্বাচিত প্রেসিডেন্ট তাঁর যে অবস্থান দেখিয়েছেন তাতে প্রমাণ হয়েছে ইরানের কৌশলগত নীতিগুলো কেবল যে পরিবর্তিত হবে না তাই নয়, বরং আরও শক্তিমত্তার সাথে ওই নীতি অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান লেবাননের হিজবুল্লাহ মহাসচিবকে উদ্দেশ্য করে এক বার্তায় বলেছেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান সবসময় অবৈধ ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ অঞ্চলের জনগণের প্রতিরোধকে সমর্থন করে এসেছে। তিনি সুস্পষ্টভাবে বলেন, প্রতিরোধকে সমর্থন করা ইসলামী প্রজাতন্ত্র ইরানের মৌলিক নীতি। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির আদর্শ এবং ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ উজমা খামেনির নির্দেশনায় সমূহ শক্তির সাথেই ওই নীতি অব্যাহত রাখা হবে। এটা সুস্পষ্ট যে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র নীতি যে কোনো ধরনের আধিপত্যবাদী নীতি চাপানো কিংবা আধিপত্য মেনে নেওয়াকে প্রত্যাখ্যান করে। দেশের সর্বাত্মক স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখা, সকল মুসলমানের অধিকার রক্ষার উপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে। আধিপত্যবাদী শক্তির বিরোধিতা করা এবং অযুদ্ধরত রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। ইরান প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার নীতি অনুসরণ করে, প্রতিরোধ শক্তিকে সমর্থন করে, বহু পাক্ষিকতাবাদকে সমর্থন করে, ব্রিক্স এবং সাংহাইয়ের মতো আন্তর্জাতিক সংস্থায় যোগদান করে। পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ইরান একটি উপযুক্ত এবং কার্যকর অবস্থানে রয়েছে। ইরানের নবম প্রেসিডেন্টও এই পররাষ্ট্রনীতি গুরুত্ব সহকারে অনুসরণ করবেন। এ কারণেই ইহুদিবাদীরা এবং তাদের পশ্চিমা সমর্থকরা, বিশেষ করে মার্কিন সরকার, সাম্প্রতিক ইরানের নির্বাচনের ফলাফল এবং ড মাসুদ পেজেশকিয়ান নির্বাচিত হওয়ায় হতাশ হয়েছে। কেননা তারা ভাবতেও পারেনি প্রতিরোধ শক্তিকে সমর্থন দেবে পেজেশকিয়ান। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।